স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 559তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের বামে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, আমার হাতের ডানে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আছেন গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের পর দু দেশের পক্ষ থেকে দু ধরনের প্রতিক্রিয়া এবং এরই মাঝে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং সব মিলে তাহলে নতুন এই দু দেশের সম্পর্কে নতুন সমীকরণটা কি দাঁড়াচ্ছে এ নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে নির্বাচন, সংস্কার এবং সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। আলোচনা শুরু করতে চাই গবেষক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান আপনাকে দিয়ে। বলছিলাম যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বহুল প্রত্যাশিত বৈঠক, সেই বৈঠকের এক সপ্তাহ হবে, শুক্রবার গেল শুক্রবার বৈঠক হলো, এক শুক্রবার আসছে। এ নিয়ে যখন দুই দেশের দু ধরনের আসলে প্রতিক্রিয়া, সেই সময় যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল সব মিলে, এবং এমন এক সময় আলাপ করছে যখন জয়শঙ্কর বলছেন নির্বাচনের কথা, জয়শঙ্কর বলছেন বাংলাদেশের জন্য তাদের মতো এত ভালো আর কেউ চায় না, সব মিলে আসলে সম্পর্কের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? জয়শঙ্কর আসলে এতদিন বাংলাদেশ আর শেখ হাসিনাকে সিনোনিমাস হিসাবে দেখতেন, এখনো মনে করছেন সেটা আছে। বাংলাদেশের জায়গায় শেখ হাসিনা পড়তে হবে। উনি শেখ হাসিনার জন্য তার দেশ এত ভালো আর কেউ হতে পারে না, জাস্ট শেখ হাসিনার জন্য। উনি একই অভ্যাসবশত বলে ফেলেছেন, এগুলো বলে ফেলতে হয়। কিন্তু আপনি যে ট্রান্সশিপমেন্টের কথাটা বললেন, আমরা একটা রিপোর্ট আজই দেখেছি, সেটা হচ্ছে 4 ট্রাক পণ্য স্পেনে যাওয়ার কথা ছিল, সেটা আটকে দেওয়া হয়েছে। প্রথম কথাটা হচ্ছে খুব টাফ কোনো সিদ্ধান্ত হয়েছে তা না, কারণ আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম না। প্রথম খবর এসেছিল যে ভুটান, নেপালে আমরা পাঠাতে পারবো না, পরে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে জানিয়েছে এটা ভুল, ওখানে যেতে পারবে। ওখানেও খুব বেশি পণ্য যে যায়, নট নেসেসারিলি। কিন্তু আমাদের এই যে রপ্তানির ক্ষেত্রে কিছুটা চাপ পড়বে এবং আমাদের ব্যবসায়ীরা বলছেন সেটা তারা ওভারকামও করে আসতে পারবেন। অনেক ক্ষেত্রে এমার্জেন্সি কিছু শিপমেন্ট, বিশেষ করে এয়ার ফ্রেট, আমরা বিমান ব্যবহার করতাম, কার্গোর সুবিধা আমাদের এখানে চেয়ে ওখানে বেশি ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারতের স্টেপটা নিল কেন? আমার কাছে খুব মনে হয় যে ক্যারট অ্যান্ড স্টিক এক ধরনের স্টেপ নেওয়া ভারতের দিক থেকে। ভারত আসলে এই সরকারকে বা ভবিষ্যতেরও কোনো সরকারকে তার মতো করে যতদিন চলতে শুরু করবে না, মানে 100% শেখ হাসিনা শেয়ার এক্সপেক্ট করবে বলে মনে করি না। 80% বা 70% শেখ হাসিনা পাওয়ার আগ পর্যন্ত সে এভাবেই চলবে। মানে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করা ইটসেলফ একটা তার আগের অবস্থান থেকে ছাড় দেয়া। আমাদের হাই কমিশনার যেতে পারছিলেন না, তিনি অবশেষে গেলেন। ওনাকে নভেম্বরে কিন্তু সিলেক্ট করা হয়েছিল, এই সম্পর্কে টানাপোড়েনের কারণে যায়নি। এখন উনি গেছেন, দায়িত্ব বুঝে নেবেন। আবার তারা এই পদক্ষেপটা নিল, আমি বিশ্বাস করি যে এটা বার্তা বাংলাদেশ সরকারকে দেয়া যে এই সরকারের সাথে আসলে সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণ হবে না। আবার কিছুটা তাকে ছাড় দিতেও হয়েছে, এটাও বাধ্য হয়ে, কারণ বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা যখন আমাদের তার প্রেস সচিবের কাছ থেকে জানি উনি ডিসেম্বরে ভারতে একটা দ্বিপাক্ষিক সফরও করতে চেয়েছিলেন, সেটা তো হয়নি। পরে আমাদের প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন। চায়নায় অনেক বেশি কিছু হয়ে গেছে তা না, কিন্তু দু একটা খুবই স্ট্র্যাটেজিক, অন্তত একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে মোংলা পোর্টে চায়নার বিনিয়োগ উনি অ্যালাউ করেছেন এবং তিস্তা সহ অন্যান্য নদীগুলো 50 বছরের জন্য প্ল্যানিং এবং এই সব কিছু ম্যানেজমেন্টের জন্য চায়নার সাথে আলোচনা হতে পারে। সো এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যখন বাংলাদেশ নিতে শুরু করেছে, তার পক্ষে আসলে আর বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা সম্ভব ছিল। ভারত এখন খুব বেশি নির্বাচন নিয়ে কথা বলছে, মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে। আমি মনে করি এই সরকারের সাথে তার ডিল করা কঠিন, কারণ হচ্ছে শেখ হাসিনা পতনের ইমিডিয়েটলি পরে যেহেতু এই সরকারটা এসছে, তাদের যে প্রাথমিক শক, সেই শকের কারণে তারা যা যা রিয়্যাক্ট করেছে, অত্যন্ত নেগেটিভলি রিয়্যাক্ট। এটা ডক্টর ইউনূস বলে না, অন্য যে সরকারটা আসতো তারও পরিহত। তবে ডক্টর ইউনূস এই ক্ষেত্রে একটা কোট আনকোট প্রবলেম তাদের জন্য তৈরি করেছে। ডক্টর ইউনূস কিন্তু মাথা নুইয়ে কথা বলেননি। আমি প্রায় বলি যে সরকারের অনেক ক্ষেত্রে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ করে ভারতের সামনে দাঁড়িয়ে গাটস নিয়ে কথা বলা, খুব র্যাডিক্যাল কথা বলেছে তা না। আসলে শেখ হাসিনার পরে দেখার কারণে আমাদের অনেক কিছু মনে হচ্ছে, একটা সার্বভৌম রাষ্ট্রের প্রধান যিনি, তিনি এভাবেই কথা বলবেন। সো ভারতের পক্ষে তার সাথে আসলে এই ধরনের সম্পর্ক ঠিকঠাক করা উইল বি টাফ। ফলে তার জন্য অপশন যেটা আছে, সে মনে করছে একটা নির্বাচন যদি হয়, তাহলে নির্বাচিত সরকারের সাথে, অন্তত একটা নতুন সরকার যার সাথে শুরু থেকেই সে তার মতো করে রিয়ালাইন করে সম্পর্ক ঠিক করতে পারবে, যে সম্পর্কটা অলরেডি খুবই খারাপ জায়গায় চলে গেছে। এবং ভারত তার পররাষ্ট্রনীতিতে যে ধরনের ব্যক্তি ইগো দেখায়, ব্যক্তি যেভাবে ইগো দেখায়, সেটা আমরা অনেক ক্ষেত্রে নেপালে দেখেছি, ভুটানে, মলদ্বীপসে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি।
সে তার টাইপই এটা, এই টাইপ দিয়ে আসলে এই সম্পর্কটা আসলে ঠিক করতে পারবে না। সেই কারণে সম্ভবত তারা ইলেকশন চাইছে। আর তারা ধারণা করছে, তারা এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, তারা ধারণা করছে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ এই ইলেকশনে আসবে, ইলেকশনে আসলে তাদের জন্য সেটা একটা ব্রিদিং স্পেস হতে পারে, সেই কারণে ইলেকশনের কথা। আবার আপনার কাছে আসবো, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, এই যে তারা চাইছে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ আসুক, এবং এই যে জয়শঙ্করের বক্তব্যে বাংলাদেশের যে মৌলবাদী প্রবণতা সেটা নিয়ে উদ্বেগ, এই যে নির্বাচন, এগুলো নিয়ে যে ভারতের এখন যে অবস্থান, কিভাবে দেখছেন? আপনি এর আগে, নির্বাচনের অনেক আগে, মানে যখন একবার, এটা সম্ভবত 1991 সালে যখন নির্বাচন হয়, তখন ভারতের একজন বিখ্যাত বিশ্লেষক, ওনার নাম হচ্ছে পার্থসারথী ঘোষ, উনি বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যেই ভারতের একটি শক্ত ভিত্তি রয়ে গেছে। এবং ওনারা বিভিন্ন, ওদের বিশ্লেষকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে এসছেন যে বাংলাদেশে একটি বন্ধুপ্রতিম সরকারই তাদের কাছে গ্রহণযোগ্য, এবং সেটা হতে হবে একটি বন্ধুপ্রতিম দল। ভারত এ পর্যন্ত বাংলাদেশের সাথে যে ব্যবহার করে এসছে, তাতে তাদের কাছে হচ্ছে, যেটা ডক্টর জাহেদ ভাই বললেন, যে আওয়ামী লীগ ছাড়া আসলে ওদের কাছে আর কেউ গ্রহণযোগ্য না, এবং তারা এর বাইরে আর যেতে চায় না। বাংলাদেশের যে আরও মানুষ আছে, বাংলাদেশের যে আরও দল আছে, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আছে, বাংলাদেশে আরও যে লোকজন আছে, তাদের এগুলো তাদের কাছে ধর্তব্যের কোনো বিষয় না। তা না হলে তারা কিভাবে বলেন যে নিজেরা তারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করেন, যে সেই তাদেরই আছে, দাবি করার পরে তারা এইরকম একজন গণহত্যাকারীকে, একটা একনায়ককে তারা আশ্রয় দিতে পারে? আপনি লক্ষ্য করেন, ইরানের বিপ্লবের পরে যদিও শাহ রেজিমকে আমেরিকানরা সমর্থন জানাতো, কিন্তু বিপ্লবের পরে কিন্তু শাহকে আমেরিকাতে থাকতে দেয়নি, শাহকে গিয়ে থাকতে হয়েছে মিশরে, এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই ভারত দেখেন, এই আওয়ামী লীগের শুধু শেখ হাসিনা না, এর সাঙ্গ পাঙ্গ লুটপাটকারী সবাইকে আশ্রয় দিয়েছে, কলকাতা ভরে গেছে, অন্যান্য জায়গায় ভরে গেছে। তো এটা যে বোঝা যায় যে তারা কি করতে চায়, তারা এখানে চায় আবারও কোনোভাবে কিছু করে আবার ক্ষমতায় আসে। এখন এই যে মৌলবাদের কথাটা আপনি বললেন, আমাদের দেশ কথা আমি পরে আসছি। আচ্ছা, ভারত কি এখন একটি মৌলবাদী রাষ্ট্র নয়? পৃথিবীতে আপনি কোন রাষ্ট্রটা এইরকমভাবে, এই যে আরএসএস প্রভাবিত, বিশ্ব হিন্দু মহাসভা প্রভাবিত এরকম একটা রাষ্ট্র আছে, আমাকে দেখান। একটাও তো আপনি পাবেন না। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, কিন্তু সেখানে কি মৌলবাদ আছে? সেখানে তো নাই। আপনি পাকিস্তানের সন্ত্রাস আছে, সন্ত্রাসবাদ আছে, জঙ্গিবাদ আছে, কিন্তু পাকিস্তানের সরকার কি জঙ্গি? মুসলিম লীগ তো একটা জঙ্গি সংগঠন না, পিটিআই জঙ্গি সংগঠন না, পিপলস পার্টি জঙ্গি সংগঠন না। ভারত, আপনি মুখে মুখে বলছে ভারতীয় জনতা পার্টি একটি জাতীয়তাবাদী শক্তি হিসাবে দেখাচ্ছে, কিন্তু ওইটা তো আসলে কি করছে এটা সবাই জানে। তো সেইখানে বাংলাদেশের কথাটা তারা যে বলে, এটা আমার একটা হাস্যকর বলে মনে হয়। কিন্তু বাংলাদেশের এই যে কিছু কিছু গোষ্ঠী যারা আছে, এই যে একটা মুক্ত পরিবেশ এসেছে, ধরেন এই আসার পরে তারা কিছু কিছু কাজ করেছে, এটা আমরা অস্বীকার করব না। তারা এনার্কি তৈরি করার চেষ্টা করেছে, তারা ধরেন এই যে সংখ্যালঘুদের উপরে আক্রমণের কিছু চেষ্টা করেছে, বাড়িঘরে আক্রমণের চেষ্টা করেছে, কিছু জায়গায় মাজার ভেঙেছে, এই যে কিছু কিছু কাজগুলো করেছে। কিন্তু আপনি কি এটাকে বলতে পারেন যে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো এটাকে কখনো সমর্থন করেছে? আমার পাশে উনি বসে আছেন, জোনায়েদ সাকিব ভাই বসে আছেন, এনারা রাজনীতিবিদ, ওনারা কি কোনোদিন এটাকে সমর্থন করেছেন? করেন তো না। এমনকি জামাত ইসলামও এটা সমর্থন করে নাই। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা কিন্তু এগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করছি সামাজিকভাবে, লিখে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সমস্ত জায়গায় আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। কিন্তু এইগুলোকে যদি আপনি ধরে ভারত বারবার একই কথা বলতে থাকে বাংলাদেশের ব্যাপারে, যখনই ওরা দেখবে যে আওয়ামী লীগ নাই, তখন এই কথা বলে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ছিল, তখন কি তারা একই কাজ করেনি? 1991 থেকে 1996 পর্যন্ত যখন বিএনপি ছিল, একই কথা বলেনি? কিছু হলেই বলে সংখ্যালঘু। এই সংখ্যালঘু কার্ড আর কত খেলবে? ওরা খেলছে, কিন্তু কথাটা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে আর এখন এটা গ্রহণযোগ্য না। আর ভারতীয়রা যদি মনে করে যে বাংলাদেশকে তারা আবার ওই জায়গায় নতজানু করতে পারবে, এটা সম্ভব না বাংলাদেশের, এটা অসম্ভব ব্যাপার। তার কারণ তারা যদি সেটা মানে চায়, বা তারা মনে করে যে এটা সম্ভব, তাহলে 5ই আগস্টের আগেই তারা পারত। জয়শঙ্কর তো নিজেই বলেছেন যে আমরা খবর পেয়েছিলাম, কিন্তু করার কিছু ছিল না। এখন কি করবে? আমার কথা হচ্ছে, ভারত একটা বড় রাষ্ট্র, তারা আমাদের প্রতিবেশী, 4100 কিলোমিটারের বেশি সীমান্ত আছে। নো ডাউট ইন দ্যাট, আমরা আমাদের অবস্থানটা ভারতের পেটের মধ্যে, নো ডাউট ইন দ্যাট। বাট তারা শুধু আমাদের সাথে তো না, এটা জাহিদ ভাই যেটা বলছে, সবগুলো প্রতিবেশী, কেন এটার তো কোনো মানে হয় না। আপনি ওর যদি সবার সাথে এরকম করে, তাহলে তো চলবে না। আবার আপনার কাছে আসবো,
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এই যে নির্বাচন নিয়ে বারবার ভারতের এখন কথা বলা, যে ভারত 14, 18, 23-এ নিশ্চুপ ছিল। ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে জনগণের একটা রায় আছে যে বাংলাদেশ কারো কাছে পদানত হবে না। ফলে অন্য কোনো দেশের নিজস্ব স্বার্থে বাংলাদেশে একটা তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করা, তাদের চাওয়া অনুযায়ী নির্বাচনের দরকার নাই, নির্বাচন না হলেও সেটাকে নির্বাচন বলা, আবার পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন চাওয়া, এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা, এই কথাগুলো সবই তাদের নিজেদের স্বার্থের জায়গা থেকে তারা বলছেন। বাংলাদেশের জনগণ আগেও চেয়েছেন একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এখনও একটা মানে অন্তর্ভুক্তিমূলক এই অর্থে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই তো আমরা চাইবো। আমরা তো নির্বাচনে বাংলাদেশের সব নাগরিক ভোট দিতে পারুক, সেটা চাইবো। কিন্তু যারা গণহত্যা চালিয়েছে, যারা এখানে মানুষকে নির্বিচারে হত্যা করেছে স্রেফ ক্ষমতায় থাকার জন্য এবং অন্য নিজের দেশের স্বার্থ বিকিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করেছে গদির স্বার্থে, তাদের তো বিচারের মুখোমুখি হতে হবে। ফলে বিচারের মুখোমুখি যারা হবে সেটা তো একটা তাদের জায়গা, এমনকি দল হিসেবেও তাদের বিচারের আওতায় আসা দরকার। কিন্তু এই বাকি সব বাংলাদেশকে তো আমরা ইনক্লুসিভ করতেই চাই, এটা তো আমাদের নিজেদের প্রয়োজনই আমাদের দরকার। ফলে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চায়, নির্মাণ করতে চায়, সেই নির্মাণের প্রক্রিয়ার মধ্যেই আছি। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ ভোট দিবে, বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করবে। এখানে ভারতের মানে শুভ ইচ্ছা থাকতে পারে, যেমন অন্য যে কোনো দেশেরই থাকতে পারে, আমাদের থাকতে পারে, বাকি সকল দেশের জন্য। কিন্তু যে জিনিসটা মনে রাখা দরকার যে যেভাবে ভারত বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল, সেইটা বাংলাদেশের জনগণ এটাকে গ্রহণ করেনি এবং 5ই আগস্টের অভ্যুত্থান এটাকে প্রত্যাখ্যান করার সক্ষমতা অর্জন করেছে। সেইটার স্বীকৃতি ভারত দিতে পারছে না, ভারত এই জায়গাটা মেনে নিতে পারছে না। সেটা তাদের নানান কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। সর্বশেষ এই ট্রান্সশিপমেন্ট বাতিল, সেটাও তার একটা ছোট প্রকাশ। কিন্তু বাংলাদেশকে তার মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে হবে এবং বাংলাদেশের ঘোষণাটা হচ্ছে প্রতিবেশী হিসেবে ভারত আমাদের নিকটতম এবং দীর্ঘ আমাদের সীমানা, এবং আমরা জনগণের সাথে জনগণের একটা অত্যন্ত সুসম্পর্ক চাই, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সুসম্পর্ক চাই, কিন্তু তার ভিত্তি হতে হবে অবশ্যই মর্যাদা এবং ন্যায্যতা। তো মর্যাদা যদি না দিতে পারেন, ন্যায্যতা যদি না থাকে, তাহলে তো সেখানে আমরা হার মানছি না। আমরা মর্যাদা এবং ন্যায্যতার মানে মর্যাদা এবং ন্যায্যতার উপর ভিত্তি করে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরির চেষ্টা করব। মোটা দাগে বলবো যে এই অন্তর্বর্তী সরকার সেই অ্যাপ্রোচটা তাদের আছে, যে কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারংবার ভারতের সাথে কথা বলতে চাইছেন এবং তারা মানে রিফিউজ করার পরও শেষ পর্যন্ত তারা যে একটা থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলনে সেখানে একটা বৈঠক হয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। আমাদের দিক থেকে আমাদের চেষ্টা করে যেতে হবে, কারণ আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সমতা, ন্যায্যতা এবং মানে মর্যাদার প্রশ্নে কোনো ছাড় নয়। এবং এইটা বাংলাদেশের মেসেজ মানে বাকি বিশ্বের সাথে, যে আমরা বন্ধুত্ব চাই, কিন্তু সেটার ভিত্তি মর্যাদা এবং ন্যায্যতা। সেই জায়গা থেকে একটু তো সময় লাগবেই। 8 মাস তো না, আরো সময় লাগতে পারে। এটা তো 8 মাসের প্রশ্ন না, এটা সময় লাগবে যে এই সম্পর্ক কিভাবে ওই জায়গাটাতে তাদের স্বীকৃতির প্রশ্ন। বড় শক্তির সরকারের সাথে সম্পর্কটা কি আর একটু স্বাভাবিক দ্রুত হওয়ার আরো মানে যে জায়গাটা আমাদের যেটা ধারণা, বাংলাদেশে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারই ঠিক ওই ফর্মে আর যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বাংলাদেশের জনগণের মধ্যে যে মনোভাবটা তৈরি হয়েছে, যে ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে, তাতে কারো পক্ষে আর ঠিক ওই ধরনের সম্পর্ক তৈরি করা, যে আরেকটা দেশের অনুগত হিসেবে, তাদের স্বার্থ রক্ষাকারী হিসেবে এখানে ক্ষমতায় থেকে গেলাম এবং তারপর তিনটা নির্বাচন ছাড়াই তথাকথিত মানে নির্বাচিত সরকার হিসেবে স্বীকৃতি পেয়ে গেলাম, এইগুলো বাংলাদেশে আর খুব বেশি গ্রহণযোগ্য হবে না। কাজেই জনগণের ওই শক্তির উপর দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশ এই মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতেই বাকি বিশ্বের সাথে সম্পর্ক করবে, ভারত তো বটেই। সেইটার সাথে বাকি দুনিয়া কিভাবে আমাদের সাথে এই জায়গাটাতে কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, এবং সেইটার সাথে আমাদেরকে আরো ধীরে ধীরে কোপ আপ করতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যে দুটি বিষয় বলছিলাম, যে জয়শঙ্কর যখন বলেন ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না, আর এই যে নির্বাচন নিয়ে বারবার
তোড়জোড় করা? আপনাকে ধন্যবাদ। আমার তিনজন অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ চমৎকার করে যে বক্তব্য দিয়েছেন, আমি পুরোপুরি তাদের সঙ্গে একমত। একেবারে দাড়ি কমা সহ তার সঙ্গে একটু যুক্ত করি, এই যে জয়শঙ্কর বাবু ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কেউ অন্য কোনো দেশ ততটা করে না। বিরাট পাণ্ডিত্য, কিন্তু মানে এত পাণ্ডিত্য বোধহয় কোনো জায়গায় রাখার জায়গা নাই। তা আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই জিনিসটার উপর তিনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে তারা কোথায় আছেন। ভারতকে আমি ছোট করে দেখছি না, কিন্তু ভারতীয় দেশের মানুষের খাজলতের কারণে 47-এ তাদের সঙ্গে এই ভূখণ্ডের মানুষ ভিন্ন আশ্রয় খুঁজেছিল, তাদের খাজলতের কারণে। কারণ ব্রিটিশ ভারতের যে আন্দোলন, ব্রিটিশদের তাড়ানো, সেখানে এতদ অঞ্চলের মুসলিমদের একটা বড় ভূমিকা ছিল। তারা কিন্তু এদিক যেটা গান্ধী সাহেবও স্বীকার করেছিলেন যে মিস্টার জিন্না হিন্দু মুসলিমের ঐক্যের দূত, কিন্তু সেও একসময় মানে ওখানে সরে আসছিল। এই যে এই কথাটা উনি যেটা বলেছেন জয়শঙ্কর বাবু, ভারত কখনোই বাংলাদেশকে মনের থেকে গ্রহণ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশ যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, এক সাগর রক্ত দিয়েছে। ভারত কখনো এই যুদ্ধ এবং স্বাধীনতা আর 54 বছর একবারও স্বীকৃতি দেয়নি। এটাকে তারা মনে করে তাদের সামরিক বিজয় এবং সেটি পালন করে। এই সর্বশেষ বছরও সেটা পালন করেছে। 71 মুক্তিযুদ্ধকে গণতন্ত্রের বিজয় বা একটা দেশে জাতিগোষ্ঠীর স্বাধীনতা বলে তারা মনে করে না, বরঞ্চ কৃপার চক্ষে দেখে যে আমরা জায়গা দিয়েছিলাম। হ্যাঁ, আমরা বাস্তবিটা ছেড়ে তাদের মানে আশ্রয় নিয়েছিলাম। যত শত কষ্টের মধ্যে তারা আশ্রয় দিয়েছিল, সেই জন্য এই জাতি কিন্তু কৃতজ্ঞ, এখনো পর্যন্ত কৃতজ্ঞতা জানায়। কিন্তু সেটিকে তারা, যেটা ভাই যেটা বললেন না আবুল সাহেব, যে তারা তাদের এই দৃষ্টিভঙ্গি মিনিমামটা পরিবর্তন করেনি। এই যে একটা দল, একটা পরিবার, এর বাইরে তারা ভাবতেই পারে না। আপনি পৃথিবী যেটা ব্যাখ্যা উনি করলেন, আমিও এটা ভেবে দেখেছি, পৃথিবীর কোনো দেশে যখন কোনো ফ্যাসিস্টকেও সমর্থন করে, তার পতনের পরে আমেরিকা বা অন্যান্য মানে সমর্থনকারী দেশ কখনোই তাদের দেশে ভিসা দিয়েছে বা ইয়ে করেছে, আশ্রয় দিয়েছে, এটা মনে হয় না। এমনকি ভারতও এই যে ওই দেশটা তার শ্রীলঙ্কার সরকারের পতন হওয়ার পরে, হ্যাঁ, ভারতও তো আশ্রয় পায়নি। না আশ্রয় মানে কি ভিসা দেয়নি, আশ্রয় দেয়নি, উনি বোধহয় বরঞ্চ অন্য জায়গায় গিয়ে সিঙ্গাপুরে গিয়ে ওখানেও সে বোধহয় 2 সপ্তাহের বেশি টিকতে পারে না। ভাই তাহলে হাসিনা গণহত্যাকারী 8 মাস ধরে, শুধু 8 মাসে না, একটা সরাসরি এত বড় ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক শাসক, গণহত্যাকারী, লুটেরা, বাংলাদেশের ব্যাংক বলে কিছু কিন্তু অর্থ নাই, সব মানে এরা তার দলের লোক। সব আপনারা রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছেন, ভারত নির্বাচনের কথা বলছেন। আরে নির্বাচনের কথা তো এই দেশের রাজনীতি শ্রেণী পেশার মানুষ 15-16 বছর ধরে আন্দোলন করছে, এটা নতুন না তো। আর ওই যে ইন্ডিয়া যেটা বলছে সেটা হচ্ছে এর জালিয়াতি নির্বাচন। ওই নির্বাচনকে প্রথম যে দেশ হাসিনা ইলেকশন করার পরপরই যে গিয়ে দৌড়ে গিয়ে 5 মিনিটের মধ্যে মালা দিয়ে আসতো, সে হচ্ছে জয়শঙ্করের দেশ, এই গত 3টা। এবং আজকে হাসিনার এই পরিণতি, তার পরিবারের এই পরিণতি, তার দলের এই 100 ভাগ না 200 ভাগ দায়ী আছে ভারত। তার এই লুণ্ঠন, তার এই অবিবেচনা, তার এই অগণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে নিরঙ্কুশভাবে তারা সমর্থন জানিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয় তাদের দায়িত্ব নেওয়া উচিত, শুধু হাসিনার বিচার নয়, এই শাসনকে তারা যে সমর্থন দিয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষ না, দক্ষিণ পূর্ব এশিয়া যেগুলো দেশগুলো আছে সবগুলো তাদের কাছে ঘৃণা প্রকাশ করেছে, এবং বন্ধু না, এক ধরনের শত্রু হিসাবে তারা গণ্য করে। ওই যে যেটা উনি বললেন যে আগামী দিনেও যে এই সরকার না, শুধু আগামী সরকারের জন্য তাদের
মেনে নিয়ে বা তাদের বন্ধুভাবাপূর্ণ অবস্থায় মানে এটার সম্ভাবনা খুব কম। জি। এই যে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই, এত বড় মানে এই যে মায়ের থেকে মাসির দর বেশি বলে না, যেটা জয়শঙ্কর হয়েছে, একে ডাইনি বলে আমাদের প্রচলিত প্রবাদে। এটা মায়ের থেকে মাসির দর যেখানে বেশি ডাইনি বলে। সেই জন্য এই রাষ্ট্র সম্বন্ধে সতর্ক থাকলেই বরঞ্চ গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা আছে। এটি নির্ধারিত বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন। ডাক্তার জাহিদুর রহমান, যে কথাটা বলা হচ্ছিল যে ভারত যদি একটি দল, একটি পরিবার ছাড়া দিন শেষে ভাবতেন এবং তাদের মানে ঐতিহ্যগতভাবে যদি ভাবতে না পারে, সে জায়গায় সামনে নির্বাচন আছে, আওয়ামী লীগের ভবিষ্যতের প্রশ্ন আছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জায়গাটি মানে পরিষ্কার হওয়ার দরকার আছে, এই জায়গাগুলো থেকে ধোঁয়াশা কাটবে কিনা? আমি মনে করি না তেমন কোনো ধোঁয়াশা আছে। ধোঁয়াশা আসলে হয়তো আমরাই তৈরি করছি। যেমন ধরি, শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে আমাদের প্রেস সচিব যা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি কনসিয়াসলি আর সাবকনসিয়াসলি এক ধরনের ডিসইনফরমেশন ছড়িয়েছেন এবং এটা নিয়ে ভারতে প্রচুর সমালোচনা হয়েছে। মানে এখন শেখ হাসিনাকে ফেরত দেবে কি ভারত? আমরা যদি এমনি চিন্তা করি, মানে ওনারা তো ওখানে বসেছিলেন হয়তো, মানে আমরা কি ধারণা করি যে জনাব নরেন্দ্র মোদী হ্যাঁ বলেন নাই কিন্তু নেতিবাচকও ছিলেন না? ইজ ইট পসিবল অ্যাট অল? রুশদ ভাই যে বলছিলেন যে সাধারণ টেন্ডেন্সির বাইরে গিয়ে শেখ হাসিনাকে তারা রেখেছেন, আসলে কারণও আছে। কারণ ভারত বাংলাদেশে আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ট্রিট করবে না, এটার মাধ্যমে এই বার্তাটা আমাদের কাছে চলে এসছে, দিতে চেয়েছে তা না। কারণ সে আরেকজন শেখ হাসিনা খুঁজবে বা 50% শেখ হাসিনা খুঁজবে। এখন শেখ হাসিনা তাকে এইভাবে সার্ভ করার পরও যদি তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়, আর কে শেখ হাসিনা হতে চাইবে? সেই কারণেই কিন্তু ভারত তাকে রেখেছে এবং রাখবে, এবং কোনোভাবেই ফেরত দেওয়ার প্রশ্নই আসে না আসলে। এবং শেখ হাসিনাকে রাখার ব্যাপারে আমি অবাক হয়েছি, ভারতের একেবারে সর্বজনীন ঐক্যমত্য আছে। আমি একজন মানুষকে প্রায় কোট করি, সেটা হচ্ছে শশী থারুর। শশী থারুর বিজেপি পলিসির সিরিয়াস বিরোধিতা করেছে বাংলাদেশে, এমনকি শেখ হাসিনা যে এখন কথা বলছেন আর হুমকি ধামকি দিচ্ছেন সেটারও সমালোচনা করেছেন। কিন্তু শশী থারুরও শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং রাখার প্রশ্নে একমত। তার মানে এই রকম তাদের ঐক্যমত্য আছে। 2014 সালের সেই নির্বাচন যখন হয়, সুজাতা সিং যখন আসে, তখন কোন দল ক্ষমতায়? কংগ্রেস। তার কিছুদিন পর তারা পরাজিত হয়, বিজেপি ক্ষমতায় আসে। সব তো একই। প্রণব মুখার্জি তার বইয়ে কি লিখেছে আমরা জানি না, সবই জানি। সো এই ঐক্যমত্য আসলে তাদের আছে। সুতরাং শেখ হাসিনার ফেরত আসার ব্যাপারে কোনো রকম কোনো অস্পষ্টতা নাই। প্রেস সচিব যে বলেছেন যে আমরা ঐতিহাসিক একটা বিচার করার সম্ভাবনা দেখা দিয়েছে, ওনার বক্তব্য ওই ব্রিফিংয়ে উনি বলছেন, যেটা নিয়ে আমরা নিশ্চয়ই জানি যে ভারতে এটা নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছে। ওদের কূটনৈতিক সূত্র বলছে এরকম কিছু বলেন নাই, বলেছেন। এবং শুধু সেটা না, আমি একটু এই প্রসঙ্গে আসলো বলে প্রেস সচিব বলছেন ডক্টর ইউনূসকে নাকি মোদি বলছেন যে আমরা আপনার প্রতি তার অবমাননাকর আচরণ, শেখ হাসিনার অবমাননাকর আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সবসময় শ্রদ্ধা করে গেছি, ইত্যাদি ইত্যাদি। তা যদি কাগজে কলমে বলছি, এ ধরনের দ্বিপক্ষীয় সম্পর্কে আইস ব্রেকিং এর সময় অনেক কথা বলা হতে পারে, হলেও সেগুলো প্রকাশ করতে হয় না এইভাবে, কারণ আপনারা ঠিক করবেন কি বলা যাবে কি বলা যাবে না। যদি না বলে থাকে এগুলো এভাবে বলা সবই খুব সিরিয়াস ম্যাচুরিটি। আর মোদি এটা বলেছে বলে আমি মনে করি না। ডক্টর ইউনূসকে মোদি কোনো খাতির করতে চেয়েছেন না, উনি আসলে বাধ্য হয়েছেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। সেখানে কি চীন একটা বড় ফ্যাক্টর হিসেবে? চীন বড় ফ্যাক্টর। পাকিস্তানের সাথেও আমাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, আমাদের সরাসরি জাহাজ যোগাযোগ হয়েছে। আমরা অনেকে হয়তো জানি না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, নন ট্যারিফ ব্যারিয়ার আছে অনেক সময়। মানে আপনি এমন কিছু কন্ডিশন তৈরি করেন যে ট্যাক্স না, কিন্তু আপনার পণ্য আমদানি করতে সমস্যা হয়ে যাবে। যেমন ভারত আমাদের অনেক নন ট্যারিফ ব্যারিয়ার দেয়। সে ধরুন একসময় আমাদের বিএসটিআই নিয়ে হয়েছিল, সে বলছে তোমার বিএসটিআই মান আমি নেই না, তোমাকে আমার এখানে করাতে হবে। ফলে আমাদের রপ্তানিকারকরা ওখানে যায়, ওখানে ওটার সিরিয়ালে পড়তে পড়তে দেরি হয় এবং আপনার রপ্তানির হাউস মিটে যায়। পাকিস্তানের একটা নন ট্যারিফ ব্যারিয়ার ছিল, ওদের প্রত্যেকটা কন্টেনার ম্যানুয়ালি চেক করতে হতো। ফলে যেটা হয়, কেউ একজন ইম্পোর্ট করবে, এটা পোর্টে পড়ে থাকবে দিন আগ্রহে। সো এগুলো আমরা এখন তুলে দিয়েছি, অন্যান্য দেশের ক্ষেত্রে যে নিয়ম। সো পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়ছে, পাকিস্তানের কাছ থেকে আমরা সমরাস্ত্র কিনবো, কথা হয়েছে। আমরা পাকিস্তানের কাছ থেকে 40,000 আর্টিলারি শেল কিনেছি, ওটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। আমি যদি মোটামুটি বা ভালো কোয়ালিটির মিলিটারি হার্ডওয়্যার, পাকিস্তানের অনেক সমালোচনা হতে পারে,
পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যার তো এই জায়গায় তারা যথেষ্ট ডেভেলপ করেছে। ও নিজে ফাইটার বানায়, নিজে মেইন ব্যাটল ট্যাঙ্ক বানায়। শুধু তাই না, আমি একটা তথ্য দিই খুব ইন্টারেস্টিং। আমরা একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট কিনে উড়িয়ে ভীষণ ঢাকঢোল পেটালাম। ওই টাকা দিলে যে কেউ, আপনি আমিও পারি, যদি আমাদের প্রচুর প্রাইভেট এরকম কমার্শিয়াল স্যাটেলাইট আছে। পাকিস্তান তার এটা সেকেন্ডটাও পাঠিয়েছে, মানে এই টেলিকমের চাইতে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজির হচ্ছে রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেটা দিয়ে আপনি দূরে থেকে ছবি তুলতে পারেন, বিভিন্ন সেন্সর দিয়ে অনেক কিছু ডিটেক্ট করতে পারেন। সেই স্যাটেলাইট সে নিজে বানিয়েছে, চায়নার রকেট দিয়ে পাঠিয়েছে কিন্তু নিজে বানিয়েছে। সো পাকিস্তানের কাছ থেকে যদি আমরা এসব ক্ষেত্রে সাহায্য নিতে পারি, পাকিস্তানের কাছে ফাইটার কেনার কথা হচ্ছে, সে চায়নার সাহায্যে খুব ভালো J-10 J-17 ফাইটার বানাচ্ছে। যদি আমাদের সাথে ম্যাচ করে, আমাদের এয়ারফোর্সের যে দুর্বলতা আছে, সিরিয়াস দুর্বলতা আছে, যদি মনে করি আমরা ইন্ডিপেন্ডেন্টলি এই সিদ্ধান্তগুলো নেব, এই আলাপ যখন হতে যাচ্ছে, আমাদের উচ্চ পর্যায়ে মিলিটারি অফিসার লেফটেন্যান্ট জেনারেল সফর করেছে, তো এগুলো ভারতের উপরে চাপ তৈরি করেছে এবং ফাইনালি সে বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে আসলে এনগেজমেন্ট লাগবে। আপনি একটা দেশকে এভাবে দূরে সরিয়ে দিলে বিপদ। সো ভারত বাংলাদেশের প্রতি পজিটিভ না, হবেও না। শেখ হাসিনা খুঁজে যাবে, এটা ফর শিওর। নির্বাচন নিয়ে যে কথাটা বলছি, সে তার জায়গা থেকে চাপ দিতে থাকবে এবং যে আলাপটা আমরা করছি আসলে সেটা হলো, সে চায় আওয়ামী লীগ আসুক দুটো কারণে। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে পারে, মোটা দাগে আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস পায়, কারণ নির্বাচনের সময় সবার মনোযোগ থাকবে। যদি আমি সন্দিহান আওয়ামী লীগের হয়ে কেউ নির্বাচন করতে আসবে কিনা, তার হয়ে নির্বাচনী ক্যাম্পেইনে কেউ মাঠে নামবে কিনা, আমি বলছি না কেউ তাদেরকে বাধা দেবে, তারা যে পরিমাণ চুরি ডাকাতি করেছে তারা ওগুলো সামলে বাইরে বসে থাকাই বেটার হবে। কিন্তু ভারত চায় আসুক, তাতে দুটো লাভ, আওয়ামী লীগ একটা ব্রিদিং স্পেস পাবে এবং আরেকটা জিনিস, যদি তাদের উপরে কোনো না কোনো ধরনের হামলা হয়, আক্রমণ হয়, সেগুলো এই সরকারের উপরে চাপ তৈরিতে সাহায্য করবে। সেই কারণে হয়তো তারা চাইছে, এবং আওয়ামী লীগকে টু সাম এক্সটেন্ট তারা রিভাইভ করার হয়তো চেষ্টা করবে। এসব কারণে সেই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আর আমি এখন ওই জায়গাটার কথাই বলবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যে পর্যায়ে চলে গেছে সম্পর্ক, সেটা আসলে খুব বেশি রিকভার করা উইল বি টাফ। আমি সাকিব ভাইয়ের সাথে এটাও একমত যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই শেখ হাসিনা তো দূরেই থাক, 25% শেখ হাসিনাও হওয়া হবে না। তারপরও তারা একটা আশার জায়গা রাখতে চাইছে যে অন্তত একটা নতুন সরকারের সাথে নতুনভাবে নেগোশিয়েট করার চেষ্টা হয়তো তারা করবে। জি, আবু রুশদী, যে আওয়ামী লীগকে এক ধরনের পুনরুজ্জীবিত করার ভারতের যে চেষ্টা চলছে, এবং জাহিদুর রহমান বলছেন যে এটা আসলে চলবেই তাদের কৌশলগত কারণেই, সেই জায়গায় পাকিস্তান চীনে যে ভূ রাজনৈতিক সমীকরণের যে জায়গাটা, বাংলাদেশের সাথে মানে ভারতের যে নিরাপত্তা সংকটটা ভারত চিন্তা করে তাদের সিকিউরিটি পার্সপেক্টিভে, সেটা হচ্ছে যে 1975 সালের পট পরিবর্তনের পর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের নিরাপত্তা মানে বিষয়টাকে অন্যদিকে নিয়ে যান, ডাইমেনশনটাকে অন্যদিকে নিয়ে যান। রুশ ভারতীয় অক্ষ থেকে উনি চীন, মুসলিম বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে যান, কূটনৈতিকভাবে, সামরিকভাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমরাস্ত্র দিয়েছে, আমাদেরকে সহায়তা করেছে। আর চীন তো আমাদের, যখন জেনারেল জিয়াউর রহমান 1 ডিভিশন মতো আর্মি ছিল আমাদের, সেটাকে মাত্র 3.5 বছরে উনি 5 ডিভিশনে উন্নীত করেন। মাইন্ড ইট, তারপরে কিন্তু 40 বছরের বেশি লেগেছে বাকি 5 ডিভিশন আমাদের বানাতে, কিন্তু জেনারেল জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের 4 বছরের মাথায় এটা করেছিলেন। এই করতে উনি পেরেছিলেন কেন? তার কারণ তখন চীন আমাদেরকে সমস্ত সমরাস্ত্রগুলো সরবরাহ করেছিল, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল এবং অন্যান্য কিছু দেশ করেছিল। ভারতের একটা বড় লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে শুধু চীন না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে দূরে রাখা। এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না। আমরা আমাদের কিছু কিছু ধর্মীয় দল আছে বা কিছু এরকম লোকজন আছে, তারা করে কি একটা হুজুগ তুলে দেয়, মার্কিন সাম্রাজ্যবাদ, মুসলমান নির্যাতন, এরকম একটা ধারণা তুলে এবং করে কি মার্কিনীদের বিরুদ্ধে একটা ঢালাও একটা মন্তব্য করে দেয়। কিন্তু তারা এটা বোঝে না, এটা তো করে কিন্তু ভারতের পারপাস সার্ভ হয়। ভারত সবসময় চায় যে বাংলাদেশের জন্য মার্কিন সামরিক কোনো জিনিস না আসে, মার্কিনীদের সাথে আমাদের কোনো সামরিক জন্য চুক্তি যেন না হয়। তার কারণ আমেরিকার যে কোনো ইকুইপমেন্ট হচ্ছে ভেরি সফিস্টিকেটেড। আপনি যদি এগুলো পান, ধরেন মার্কিনীদের সাথে যদি আমাদের পরিপূর্ণ সামরিক চুক্তি না, কিছু কিছু বিষয়ের চুক্তি থাকে, লেনদেন থাকে, তাহলে কি হবে? বাংলাদেশ অনেক ক্ষেত্রে নিরাপত্তা সংকটটা কেটে যাবে, আমাদের একটা ছত্রছায়া থাকবে। আর চীনের সাথেও তো আমাদের আছে, এটা যদি আরও বাড়ে, যেমন ডক্টর ইউনূস গেলেন বা বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন উনি যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, আর জেনারেল জিয়ার কথা তো আমি বলেছি, তাহলে কি হয়? এই জিনিসগুলোকে ওরা যত দূরে ঠেলে রাখতে পারে সেটাই ওদের হচ্ছে মূল লক্ষ্য। আর পাকিস্তানের কথা হচ্ছে, পাকিস্তান হচ্ছে যে এটা একটা সাইড লাইনে ওরা চিন্তা করে, তার কারণ পাকিস্তানের সমরাস্ত্র হচ্ছে চীনের থেকে বেশি আনা
একই জেনারি মানে সমরাস্ত্র হচ্ছে আমরাও চীন থেকে আনি। সে কারণে হয় কি, আমরা যে কামানগুলো এখন ইউজ করি, এই কামানের গোলাগুলো দেখা যায় যে চীন অনেক ক্ষেত্রে এখন এই কামানের গোলাগুলো তৈরি করে না, কিন্তু কামানগুলো চীনের, কিন্তু পাকিস্তান এই গোলাগুলো তৈরি করে, আমরা ওদের ওখান থেকে আনতে হয়। এই আওয়ামী লীগের সময় বহুদিন এই কামানের গোলা, মর্টারের শেল পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে আনা বন্ধ ছিল। তো ভারতের লক্ষ্যটাই হচ্ছে যে আমরা যেন সামরিক খাতে, কৌশলগত খাতে কখনো এ ধরনের অন্য কারো দিকে যেতে না, ভারতের উপর যেন নির্ভরশীল থাকে। আপনাদের যদি খেয়াল থাকে যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন জনাব তাজউদ্দিন আহমেদ উনি জেনারেল ওসমানী এবং অন্যান্যদেরকে না জানিয়ে ভারতের সাথে গোপন 7 দফা একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেই গোপন 7 দফা চুক্তির প্রথম ধারাটা কি ছিল? বাংলাদেশের স্বতন্ত্র কোনো সশস্ত্র বাহিনী থাকবে না, নিরাপত্তা দেখবে হচ্ছে ভারত। এটা একটা ডেঞ্জারাস বিষয়, এটা নিয়ে কিন্তু পরে আর কিছু হয়নি। এটার থেকে 75-এর পরে কেবল জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে বের করে নিয়ে আসছেন, তার আগে কিন্তু বের করতে পারেন নাই। এখন ভারত সবসময় চাবে আমরা ওদের উপরে নির্ভরশীল থাকি, ওদের মানে সিকিউরিটিটা যেন আমাদের সিকিউরিটি, এটা এই ধরনের একটা চিন্তা করে। কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে আমাদের যদি নিরাপত্তা ব্যবস্থাটা ভালো থাকে, আমাদের সশস্ত্র বাহিনী যদি সুসংগঠিত থাকে, আমাদের সশস্ত্র বাহিনী কখনো পাকিস্তান সশস্ত্র বাহিনীর মতো শক্তিশালী হতে পারবে না। দ্যাট ইজ নট পসিবল। ভারতের মতো ওরকম সমরাস্ত্র সংগ্রহ করতে পারবে না, ওরকম ইকোনমি, ওরকম ভূমি, এত কিছু আমাদের কাছে নেই। কিন্তু আমাদের যা আছে তাকে যদি, সেটাকে যদি আমরা ঠিকভাবে মানে সাজিয়ে রাখতে পারি, ভালো সমরাস্ত্র থাকে, উন্নত ট্রেনিং থাকে, তাহলে কি হবে, আমাদের এই আঞ্চলিক যে পরিবেশটা আছে, এখানে আমরা ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করতে পারবো। এটা কিন্তু ভারতের জন্যও ভালো। তার কারণ এই এলাকার যে পরিস্থিতি, এলাকার যে অন্যান্য যে সিকিউরিটি ডাইনামিক্স আছে, যেমন মায়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে একটা ভালো সশস্ত্র বাহিনী থাকলে তাহলে কিন্তু ভারতের জন্য এটা লাভ, ভারতের নিরাপত্তার জন্য লাভ। কিন্তু ভারত কি কারণে যে এটাকে সবসময় ভয় পায়, হতে পারে তারা হয়তো চিন্তা করে যে ওপাশে একটা মুসলিম সেনাবাহিনী পাকিস্তানের, এপাশে আরেকটা মুসলিম সেনাবাহিনী বাংলাদেশের, হয়তো এই কারণেই ভয় পায়। কিন্তু এই ভয় পেয়ে কতদিন, আমার মানে ধরুন আমরা আমাদের এই সারা জীবন দেখে আসছি যে ওরা একই কথা বাংলাদেশের ব্যাপারে বলছে। বাংলাদেশ যদি একটা ডিভিশন বাড়াতে চায় তাদের কষ্ট লাগে, বাংলাদেশ যদি চীন থেকে 2টা প্লেন আনে তাও ওদের কষ্ট লাগে, বাংলাদেশ যদি ওই পুরনো সাবমেরিন ধরেন ট্রেনিং এর জন্য কিনলো যে পরে কিছু করবে সেটাও তাদের ভয় লাগে। আচ্ছা, আমরা কিন্তু ওদের বিরুদ্ধে কোনো যুদ্ধ রেইজ করতে পারবো না, ওয়ার রেইজ করতে পারবো না। আমরা এটা রাখছি আমাদের প্রতিরক্ষার জন্য, আঞ্চলিক ভারসাম্যের জন্য, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। আমরা পাকিস্তানের মতো ওদের বিরুদ্ধে কোনো ওয়ার রেজ করার ক্ষমতা বা চীনের মতো ওয়ার রেজ করার ক্ষমতা এখনো বাংলাদেশের নাই, আমাদের সম্ভব না। কিন্তু এটা যতদিন ভারত করবে, আমি মনে করি যে ভারত খামাখা এটা আমাদের সাথে একটা মানে গায়ে পড়ে এসে লাগার মতো একটা অবস্থা। কিন্তু বাংলাদেশের মানুষেরও এটা বুঝতে হবে, বিশেষ করে যেহেতু দুদু ভাই এখানে আছেন, বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কটাকে একদম প্রকাশ্যে ভালোভাবে আনতে হবে। এখানে কোনো রাগ ডাক করা না। আপনি সাউথ কোরিয়া, জাপানের দিকে তাকান, তাদেরকে কেউ হাত দিতে পারে না। ফিলিপাইনের দিকে তাকান, সিঙ্গাপুরের দিকে তাকান। তো বাংলাদেশকে এই ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো না কোনো কিছু করতে হবে, আর চীনের সাথেও রাখতে হবে। জি, জুনায়েদ সাকি, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় যে চীন, যুক্তরাষ্ট্র যে ভূ রাজনৈতিক জায়গাটা, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম দেখলাম, আমি যদি ভুল না হই, আমাদের প্রথম একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, সব মিলে এই যে সংকটগুলোর জায়গায়। না, আমরা তো একটা পলিসি স্টেটমেন্ট করতে পারি, আমাদের নীতি কি সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। এখন আমাদের সুসম্পর্ক রাখার ভিত্তি যখন মর্যাদা এবং আমরা বলি যে ন্যায্যতা, তখন ওইটাকে ডিফেন্ড করার সক্ষমতাও লাগে। আপনি বললেন মর্যাদার ন্যায্যতা, কিন্তু আসলে মর্যাদার ন্যায্যতা রক্ষা করার সামর্থ্য আপনার নাই। সেই জায়গাটাও আমাদের মনোযোগ দিতে হবে, এবং এই ক্ষেত্রে 3টা জিনিস জরুরি। আমাদের ডিফেন্স তো একটা বড় ব্যাপার আছেই, এবং ডিফেন্সের জায়গাটাই একমাত্র না একটা দেশের সভারেন্টির জন্য। সেখানে আমি ওনাদের সাথে যুক্ত করার জন্য আলোচনা করছি যে ডিফেন্সের সাথে সাথে আমাদের যেটা করা দরকার, পিপলের মধ্যে ইউনিটি। একটা যদি দেশে যদি ন্যাশনাল ইউনিটি না থাকে, তাহলে আপনি অনেক সময় অস্ত্র দিয়েও রক্ষা করতে পারেন না। আপনি এখন মিডল ইস্টের দিকে তাকান, মানে সাম্প্রতিক ইতিহাসে গত 2-3 দশক দেখলে দেখা যাবে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক দেশের অনেক সামরিক সক্ষমতা সত্ত্বেও তাদের কি বলে সার্বভৌমত্ব কিন্তু বিরাট আকারে হুমকির মধ্যে পড়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে দেশ।
তো সেই দিক থেকে একটা দেশের জনগোষ্ঠীর ঐক্যটা খুব জরুরি। এখন জনগোষ্ঠীর ঐক্যের শর্ত কি? জনগণের মধ্যে তো অনেক পার্থক্য আছে। রাষ্ট্রের কাজই হচ্ছে কিন্তু এই পার্থক্যগুলোর মধ্যেও এই ঐক্যটাকে বজায় রাখার চেষ্টা করা এবং ওই ঐক্যের ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করা। সেইটা করে একটা ডেমোক্রেটিক ব্যবস্থা থাকলে আপনি যখন একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারবেন, যেখানে মানুষের নানান রকমভাবে তার নিজেকে প্রকাশ করার ক্ষমতা আছে, এমনকি রাজনৈতিক ক্ষমতা সে যেতে পারে, একটা শান্তিপূর্ণ পথ আছে। যে কারণে আমরা বারবার মানে ওই যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছিলাম যে শেখ হাসিনার এই একদলীয় শাসন এবং ফ্যাসিস্ট শাসন বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে, কারণ এটা আমাদের জনগোষ্ঠীকে বিভাজিত করে ফেলছে এবং এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একমাত্র শেখ হাসিনা এবং তার পারিষদ এবং তার গোষ্ঠীরা আছে, বাকি সবাইকে কিন্তু রাষ্ট্রের ময়দান থেকে বাইরে ফেলে দিচ্ছে। এবং এই বাইরে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে যে দ্বন্দ্বের মধ্যে আসলে আমাদের সার্বভৌমত্বকে যে কেউ খেলতে পারে। এবং এই কারণে আমরা ওই যে আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় যেতে হবে, ন্যায় বিচার এবং ন্যায় বিচারের উপরে ভিত্তি করে কিন্তু উত্তরণটা দরকার, যাতে আমাদের সত্যিকার রিকনসিলিয়েশন হয়। ন্যাশনাল ইউনিটি আমাদের প্রায়োরিটি এবং সেইটার পূর্বশর্ত হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। সেইটাই এনশিওর করবে যে আমাদের ন্যাশনাল ইউনিটি আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে অর্থনীতি। এখন যদি আপনার ইকোনমিক পাওয়ার না থাকে, আপনি আসলে সব জায়গায় যে দাঁড়ে দাঁড়ে মানে যেতে হবে। এখন বাংলাদেশের একটা অসাধারণ মানে সম্ভাবনা আছে ইকোনমিক একটা উন্নতির জায়গা থেকে। ডেফিনেটলি প্রথমে অর্থনৈতিক উন্নতির জায়গা থেকে কতিপয়ের উন্নতি, বড় বড় স্থাপনা, এই যে শেখ হাসিনার উন্নয়ন মডেল, এটাকে আমি সম্পূর্ণভাবে মানে তার সমালোচনা বিরোধিতা করে আমি বলছি যে উন্নতি সবাইকে নিয়ে করতে হবে। উন্নতির যে এই ইনক্লুসিভ জায়গাটা, অর্থাৎ এটাও কেবল কথার কথা অর্থে নয়, সত্যিকার অর্থে সাধারণ মানুষের জীবনের উন্নতি কী ঘটলো, সে কী সার্ভিস পেল, সেই অনুযায়ী আমাকে নানান উন্নতির জায়গাটা ভাবতে হবে। এখন অর্থনৈতিক উন্নতির দিক থেকে বাংলাদেশ এই যে $1 ট্রিলিয়ন মানে এখন আমাদের যে নানান ভুল হিসাব নিকাশ ঝামেলা আছে, কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা $1 ট্রিলিয়ন ইকোনমির দ্বার প্রান্তে, যদি আমরা একটা ওই ধরনের গভর্নেন্স, ডেমোক্রেসি এবং আমাদের কতগুলো জায়গা তৈরি করতে পারি। ধরেন ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জ্বালানি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দক্ষতা এবং আমাদের শিক্ষিত জনগোষ্ঠী। আমরা যদি শিক্ষায় মনোযোগ দিই, দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিই, আমাদের দেশের প্রচুর মানুষ মানে বিদেশে যাচ্ছেন, আরও বেশি বিদেশে যেতে পারবেন এবং তারা এখন যা পাঠাচ্ছেন তার কয়েক গুণ বেশি পাঠাতে পারবেন যদি স্রেফ আপনি সেই ব্যবস্থা করেন। এবং প্রত্যেক দেশের নিজস্ব চাহিদা অনুযায়ী কিন্তু এখানে প্রশিক্ষণ, দক্ষতা এগুলোর জায়গা করা যায়। অভ্যন্তরীণভাবে বিনিয়োগের অসাধারণ সম্ভাবনা আছে। বিদেশি বিনিয়োগ আমাদের লাগবে এবং সেখানে অনেকগুলো বিবেচনার দরকার আছে যে বিদেশি বিনিয়োগ কি আপনার ন্যাশনাল ইকোনমি ডেভেলপ করছে কিনা, নাকি শুধুমাত্র আমরা একটা কতগুলো জোন তৈরি করছি, ওখানে কিছু কারখানা হচ্ছে এবং সেটা হচ্ছে ওই বিদেশে মাল পাঠানোর জন্য, আমাদের এখানে যেহেতু সস্তা শ্রম আছে এটার জন্য। আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে খেয়াল করা দরকার যে আমরা টেকনোলজি ট্রান্সফার করতে পারছি কিনা। আমাদের বিদেশি বিনিয়োগ আসবে যে আমাদের সামগ্রিক অভ্যন্তরীণ জাতীয় অর্থনীতি উৎপাদন ক্ষেত্র বিকাশের ক্ষেত্রে পরিপূরক জায়গায় দাঁড়াচ্ছে কিনা। সারা দুনিয়ার ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়িয়েছে যে অনেকগুলো দেশ, যেমন ধরুন চীনের কথা, চীন নিজে দুনিয়ার ম্যানুফ্যাকচারিং একটা হাব। এখন চীন আবার তার অর্থনীতি, তার আয়, তার টেকনোলজি, তার শিক্ষা দীক্ষা সব কিছু মিলে যে জায়গায় গিয়েছে, অনেক ইন্ডাস্ট্রি এখন চীনে আর ভায়াবল না। তো দুনিয়াতে এই পরিবর্তনগুলো ঘটছে। বাংলাদেশ কিন্তু মানে আমরা এখন যে জায়গায় আছি সেখানে বাংলাদেশও কিন্তু আরেকটা ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে, সেটার ভীষণ রকম সম্ভাবনা আছে। আবার আমাদের সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে আমরা নিজেদের ভেতরে এবং বিদেশে আমরা একটা বড় জায়গায় যেতে পারি। দরকার হচ্ছে ওই ডেমোক্রেসি, দরকার হচ্ছে গভর্নেন্স, দরকার হচ্ছে এডুকেশন এবং দক্ষতা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অবকাঠামো লাগবে। সেই জায়গা দুটো যদি হয় তাহলে আমাদের ডিফেন্স আমরা ওই জায়গায় নিতে পারবো এবং আমি নিশ্চিত যে আমরা তখন সত্যিকার অর্থে মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে অপর দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। এখন সেই জায়গাটাতে আমরা কিভাবে যাব, এখানে বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ প্রয়োজনগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার। এই যে তিনটা গুরুত্বপূর্ণ শর্তের কথা। আবার আপনার কাছে আসবো। শামসুজ্জামান দুধ, একটু নির্বাচন সংস্কার এই দিকে দৃষ্টি দিতে চাই। যে নির্বাচন সংস্কার নিয়ে নানা কথা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সার্জিস আলম স্ট্যাটাস দেন যে 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে দেখতে চান, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সাধারণ মানুষ চাইছে 5 বছর এই সরকার ক্ষমতায় থাক। খুব গুরুত্বপূর্ণ কথা। সার্জিস আলম তো
আমার মনে হয় তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত। ডক্টর ইউনূসের এর লাভ কি? সে যখন বুঝতে পারছে সব কিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না, নির্বাচনটা করলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি মনে করেন তিনি 5 বছর কেন 10 বছর জনগণ তাকে ভোট দিছে, তিনি থাকবেন। সে ইলেকশন ছাড়া আমি 5 বছর কি করে তাকে রাখবো? যে একটা মানুষের সমর্থন নেওয়ার মতোই অবস্থায় নাই, মানে সমর্থন মানে ভোট করার মতোই তার অবস্থায় নাই। কম সংস্কার, বেশি সংস্কার, মানে আমার কাছে এইসব জিনিসগুলো খুব হাস্যকর মনে হয়। 90-এর গণঅভ্যুত্থানের পর ওটা সাংবিধানিক সরকারই ছিল, 90 দিনের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব হয়েছে। এটাও সাংবিধানিক সরকার, 2টা 90 দিন চলেই গেছে। অর্থাৎ একটি বিদায়ী সরকারের পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটি নির্বাচিত সরকার আসার কথা, সেটি নাই। এদের মাথায় এই সবগুলো কাজ করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও 5 বছর, তো সেও আবার একটা রাজনৈতিক দলের কিন্তু দায়িত্বশীল, ওই যে সার্জিকে আলম বললে জাতীয় নাগরিক পার্টি, হ্যাঁ, শিক্ষার্থীদের পার্টি, যেটা আবার আমাদের সাকি সাহেব বললেন শিক্ষা ব্যবস্থাটাকে শক্ত করে সে ধ্বংস করে ফেলছে। মানে শিক্ষা ছাত্ররা, কেউ বলছে না 17 বছর না 16 বছরের ভোটার। আমি আবার মনে করি যে এখানে এইভাবেই চিন্তা করে তাহলে আরেকটু নিচে নামতে হবে, কারণ এই গণঅভ্যুত্থানে শতাধিকের ঊর্ধ্বে শিশু মারা গেছে না। তো বাপের কোলে মায়ের কোলে গিয়ে মারা গেছে, এটা বড় কথা না, মারা গেছে। তো এটা 8 বছরে করলে অসুবিধা কি? 11 বছরের প্রার্থী, 14 বছরের প্রধানমন্ত্রী, এইসব ফাইসলামগুলো বাদ দিতে হবে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে করা হচ্ছে। যেমন ভারত কি চায় আর কি চায় না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো বড় ঘটনা না। সে কি জিনিস আমরা এই 52-54 বছর ইতিমধ্যে বুঝেছি। তো এখন যে জিনিসটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষকে আপনার ক্ষমতায়ন করতে হবে। আমি ভোটাধিকারটা তাই ফিরিয়ে দিতে হবে। এই ভোটাধিকার যদি আমি ফিরিয়ে দেওয়ার পর কার্পণ্য করি, বাংলাদেশটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাব। মানে আমি এই গর্তমের মধ্যে যখনই থাকবো, এই নির্বাচনটাকে সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য, সার্বজনীন করার জন্য যে কাজগুলো করার দরকার, সেটা যদি সংস্কার বলেন আমার কোনো আপত্তি নেই এবং আমার দলও কোনো আপত্তি করে নাই। ওইটুকু করে আপনার 8 মাসের মধ্যে আপনি একটা রোডম্যাপই ঘোষণা, কোন রাস্তায় কিভাবে যেমন সেটাই বলতে পারলেন না। 8 মাস চলছে, তাহলে আর কতদিন আপনি এটা করবেন? সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষকে ক্ষমতায়নের জন্য যেটা, আর এখানে আওয়ামী লীগের এই যে ভোটাধিকার ব্যাপার, আরে তারা যে লোক কাছে টাকা পয়সা নিয়েছে, লুটপাট করেছে, দখল করেছে, আগে বাইরে বেরোলি, মাথা বের করলি তো সেই টাকা চাবেল মানুষ, দখলদারি ব্যবসাপাতি দখল করছে, মানুষের উপর নির্যাতন করেছে, খুন খারাপি করেছে, মামলাবাজি করেছে। নির্বাচন, রাজনীতি তো আরো পরের ব্যাপার। এই দেখছেন না, যেখানে যে বেরোচ্ছে একটুখানি, সে ওই পদাধিকারীও না, তার সঙ্গে সম্পর্ক ছিল, সেই গণবিক্ষোভ, কি বলবো, হ্যাঁ, শিকার হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু না। এই দেশে কিন্তু মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করছিল না, আর বড় আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, কিন্তু প্রথম নির্বাচনের পরেই কিন্তু এই ভাষা আন্দোলনের পরে এটা ধুয়ে মিশে গেছিল। 54 ইলেকশনে আমরা দেখেছি। তো আওয়ামী লীগ তো একবার শেখ মুজিবের মধ্য দিয়ে শেষ হয়েছে, নিজেই শেষ করছে, আর এবার শেখ হাসিনা বাকিটুকু যতটুকু ছিল শেষ করে ফেলছে। সেই জন্য আমার কাছে মনে হয় এখন যে জরুরি কাজটা, এত বড় একটা গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছে, আমাদের ছেলেমেয়েরা 1 সাগর রক্ত দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আমাদের বন্ধু নির্ধারণ করতে হবে, আমাদের প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, কোন কাজগুলো এখন করা জরুরি। আমি সেই জায়গাটায় একটি নির্বাচিত সরকারকে এই জন্যই গুরুত্বপূর্ণ মনে করছি, মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ছাড়া, যেমন এই সরকারই কিন্তু মানে ক্ষমতা অধিষ্ঠিত পরে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন না, মানুষই তার সমর্থনটা দিয়েছে, রাজনৈতিক দলগুলো বুঝছে বলে সমর্থনটা দিছে, কিন্তু সেটা কতটা ওই শেখ হাসিনার মতো নাকি এমন কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলতে পারবে না।
ভোলার কিন্তু বেশি সময় লাগে না, সেটা কিন্তু বোঝা গেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন যে আগে প্রায়োরিটি ঠিক কর, জরুরি কাজগুলো কোনগুলো, কোন জিনিসটা। এই মাঝে মাঝে এক একটা বক্তৃতা করে সে আমাদের ইনি 5 বছর 10 বছর থাকুক, এই কথাগুলো বললে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না, এতে বিপদ হতে পারে আমাদের। জি, ডাক্তার জাহেদুর রহমান, এই যে স্বল্প সংস্কার দীর্ঘ সংস্কার, এই 5 বছর ক্ষমতার স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্যের ধরে আরও কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টারা করছেন, মানে এই যে শামসুজ্জামান দুদু বলছিলেন কি বিপদ আসতে পারে কিনা এই ধরনের, মানে আমরা দুধুভাই একটা শব্দ অন্য ক্ষেত্রে বলেছেন, আমি এই শব্দটা একটু পিক করছি, মানে ছেলে খেলা। আমরা রাষ্ট্র পরিচালনাটাকে যাতে ছেলে খেলায় পরিণত না করি। বাংলাদেশ খুবই টাফ একটা সময় পাস করছে। আমরা জাতি হিসেবে এখনো স্টেবল হয়নি, রাষ্ট্র হিসেবে স্টেবল হয়নি। শেখ হাসিনা যে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছেন, এ সময় আমাদের এই বালখিল্য করা একেবারেই উচিত না। আমি শুধু এই উপদেষ্টার কথা বলছি না, আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুকে ঢুকলে দেখবেন যেখানে যেখানে যারা যারা 5 বছর নির্বাচনে 5 বছর সরকার থেকে যাওয়ার কথা বলছেন, উনি সব পোস্ট শেয়ার করছেন। এক ধরনের ঢং। উনি রিসেন্টলি একজন ধর্মগুরু তার ওয়াজে বলছেন ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন ততদিন এই জমিনে যাতে নির্বাচন না হয় আল্লাহর কাছে, এবং সব মুসল্লিকে উনি দোয়া করাচ্ছেন এবং আল্লাহ যাকে তাকে নেক হায়াত দেন, এইরকম একটা ভিডিও তিনি শেয়ার করেছেন। উপরে যদিও একটু ডিসক্লেইমার দিয়েছেন, আমরা কিন্তু ইলেকশন ডিসেম্বর জুনের মধ্যে দিব, কিন্তু এটা শেয়ার করছেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন, এটাকে আমরা কনটেক্সচুয়ালি দেখব। ধরুন প্রাইভেট কোনো সিটিজেন তার আবেগেও বললাম আমরা এগুলোর বিরোধিতা করি, কারণ আমরা মনে করি এভাবে চলতে পারে না। কেন পারে না, এটা দীর্ঘ আলোচনা আছে। কিন্তু যখন সরকারের জায়গা থেকে এই কথাগুলো বলা হয়, তখন কিন্তু একটা অভিসন্ধি, এবং এই অভিসন্ধি না, দুরভিসন্ধি আমরা আসলে টের পাই। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এই কথাটা বলার মাধ্যমে তার অবস্থানও ধ্বংস করছেন বলে আমি মনে করি। আমি একটু স্মরণ করব, আমাদের অনেকের মনে আছে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, সেই আলাপের ক্ষেত্রে একজন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছিলেন এই সরকার তখন শুরুর দিকেই 1.5 বছরের মধ্যে নির্বাচন করতে চায়। তখন ধর্ম উপদেষ্টা বলেছেন এটা সরকারের বক্তব্য না, এবং তিনি যোগ করেছিলেন এই সরকার যেহেতু শেখ হাসিনার পতনের পর এসছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই সরকার ততদিন ক্ষমতায় থাকবে। আমি তো এখন দেখছি ঠিক ওই ট্র্যাকেই হাঁটছে সরকার, খুব ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। এবং আরো কিছু লতে একটা কথা আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আপনি কিছু সরাসরি না, কিন্তু অনেকগুলো ঘটনা যদি একত্র করেন, দেখবেন সরকারকে ভীষণ সফল হিসাবে আমাদের সামনে পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে। সরকার প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন, বিস্তারিত আলোচনার সুযোগ নেই, আমি ধরে ধরে দেখাতে পারি চায়না সফরে বাংলাদেশ আদতে তেমন কিছু পায়ও নাই। লিস্ট একটু বলি, আপনি তো ন্যূনতম একটা জিনিস পেতে পারতেন যে আপনার লোনের টেনিওর 20 থেকে 30 বছর করা হবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন গিয়েছিলেন তখন তো নীতিগতভাবে ওয়াংই বলেছে আমরা এগ্রি করছি। ডক্টর ইউনূসের সম্মানে এই কথা বলতে পারতেন না তারা? চায়নার টাকার অভাব আছে, এটা কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত? বলা হয়েছিল আমরা ইন্টারেস্ট রেটও লোয়ার করব, করেছে? বরং খুব গর্ব করে বলছে মংলায় চায়না ইনভেস্ট করছে। মংলায় চায়না ইনভেস্ট করার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। ও তিস্তার জন্য ডাকেন, ও পাগলের মতো টাকা নিয়ে আসবে, কারণ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। বাংলাদেশ আদতে কিছু পায় নাই, কিন্তু যে বলছি যাওয়াটা ইটসেলফ একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু কি হলো, এটাকেও বিরাট হাইপ সরকারই তুললো। এই যে প্রেস ব্রিফিং হলো, তাতে নানা কথা বলা হলো। এবারে বিনিয়োগ সম্মেলনটাও তো আসছি। তারপর বিমস্টেকে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসন যোগ্য বলা হয়েছে। খুব ছোট বিষয় তা বলছি না, ধরা ফেরত চলে গেছে, কিন্তু কিছু মানুষ এটাকে এই ধরনের হাইপ তৈরি করার চেষ্টা করলেন। ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছেন ট্রাম্পকে, ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করতে। তার একদিন পরই ট্রাম্পের ট্যারিফ স্থগিতের আসলো। বাংলাদেশের কোন কোন পত্রিকা লিখলো ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প, এটা ডিসইনফরমেশন। এটা আবার প্রেস সচিব শেয়ার করছেন। তার মানে আমরা দেখছি সরকারের ওপরে সরকার যা না সেটা আরোপ করার চেষ্টা হচ্ছে। একটা প্রেজেন্টেশন গুড, এটা আউটস্ট্যান্ডিং কিছু আমি তাও বলবো না। আর প্রেজেন্টেশন দিয়ে বিনিয়োগ হয়, আজকে আলোচনার জায়গা না, বিস্তারিত আলোচনা করে দেখাতে পারি এই সরকার না, দুদু ভাইরা যদি নির্বাচনের পর ক্ষমতায় আসেনও,
বিদেশি বিনিয়োগের পরিস্থিতি স্বাভাবিক হতে লম্বা সময় লাগবে, ওনারা যদি সুশাসন নিশ্চিত করেন তারপরও। কারণ অর্থনীতির যে ধ্বংস হয়েছে, বিশেষ করে আমাদের ফরেন রিজার্ভের যে অবস্থা, এটা যথেষ্ট ভালো পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুব বেশি আসবে না। তারপরও এই সরকার চলে যাওয়ার পর একটা র্যাডিক্যাল খুব রাতারাতি কিছু উন্নতি হবে, কারণ হলো একটা নির্বাচিত স্টেবল সরকারের সময় বিনিয়োগ বেটার হয়। কিন্তু তারপরও বলছি, যথেষ্ট পরিমাণ সেই অপরচুনিটি পাওয়ার জন্য আমাদের আরো অনেক কিছু করতে হবে। আমাদের এনার্জির অবস্থা ঠিক নাই। আপনি দুর্দান্ত প্রেজেন্টেশন করলেন, যে ইনভেস্ট করবে ও পকেটে টাকা খরচ করে ইনভেস্ট করতে আসবে। ও দেখবে আমাদের এখন লোডশেডিং এর অবস্থা কি, আমাদের এখানে নিজেদের সস্তা গ্যাস নাই, আমরা এখন ইম্পোর্ট করতে পারছি না, আমরা আদানির বিদ্যুতের $1 বিলিয়ন শোধ করতে পারছি না, আমাদের ডলার নাই বলে, আর আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে নাকি সব নিয়ে আসবো। সো এই যে কতগুলো হাইপ তৈরি, এটাকে আমরা ওইটার সাথে যদি মেলাই, সব মিলিয়ে দুর্দান্ত সফল সরকার, সামনে নির্বাচিত সরকারের দরকার নাই, এই আলাপটা এস্টাবলিশ করার চেষ্টা করছে কিছু মানুষ। কিন্তু ফ্রাস্ট্রেটিং হচ্ছে সরকারের পার্ট যারা, তারা যখন এটা করেন, এটাকে আমি তখন খুব খারাপভাবে দেখতে চাই, এটাকে আমি ছেলে খেলাই বলতে চাই, এবং ওনারা খুব বাজে ছেলে খেলা খেলছেন, এটা খুবই অ্যালার্মিং। আবু রুশদ, জি ছেলে খেলা আপনিও দেখেন কেন এবং কতটা অ্যালার্মিং? এখানে তো আলোচনা হচ্ছে, দুদুভাইও বললেন যে এই যে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূস উনি কি নির্বাচনের বিরোধিতা করেছেন? উনি 5 এপ্রিলের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট, এই যে উনি বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার। উনি নিজেই বলছেন উনি নির্বাচন চান, ডক্টর ইউনূস চান। তাহলে অন্যরা, ওনার সাঙ্গপাঙ্গরা বা আশেপাশে অন্যান্য লোকদের এত লাফালাফি কেন, হাইপ তোলার কেন? এবং ডক্টর ইউনূসের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় একটা মানুষ, একজন বয়স্ক মানুষ, উনি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা মানুষ, এবং ওনাকে আমরাই এনে বসিয়েছি। উনি যে নিজে ইচ্ছে এসে বসেছেন তা না। এই এনাকে এরকম করে বিতর্কিত করার চেষ্টা এনারা কেন করছে? কেন এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলার দূরত্ব তৈরি হচ্ছে, মারামারির অবস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে বিএনপির সাথে? আচ্ছা, ডক্টর ইউনূস কি বিএনপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে কিছু করেছেন এই পর্যন্ত? বা বিএনপি বা জামাত কি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিছু পার্সোনালি কোনো কিছু করেছেন? করেন নাই। মতের অমিল, সংস্কারের বিষয় নিয়ে মতের অমিল থাকতে পারে, যেমন বিএনপি কতগুলো বিষয়ে একমত না, সেটা তারা তাদের রাজনীতি তো তারা বলবেনই, নাকি তারা বলবেন আমি সবকিছু একমত, তাহলে বিএনপির রাজনীতি থাকবে কোথায়? জামাতও কিছু বিষয় নিয়ে এক না, ওই একই কারণ। জামাত কি তার রাজনীতি শেষ করবে? জোনায়েদ সাকিব ভাইরা কি তাদের রাজনীতি শেষ করবে? তাহলে তো ওনার বিএনপিতে যোগ দিতেন বা জামাতে যোগ দিতেন, উনি ওনার রাজনীতি নিয়ে আছেন। তো এরকম জিনিসগুলোকে কারা এরকম করছে যে একদিকে একটা হাইপ তোলার সৃষ্টি করছে? আমি এবং লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা অনেক বাজে রকমভাবে করা হচ্ছে। যেমন বলা হচ্ছে, আমি নিজে দেখেছি যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই, যারা চায় না তার ভারতের দালাল, তারা দেশের শত্রু। আচ্ছা, এগুলো কি ধরনের কথা? ডক্টর ইউনূসও কারো শত্রু না, বিএনপিও কারো শত্রু না, জামাতও কারো শত্রু না, ওনার দলও কারো শত্রু, গণ অধিকার পরিষদও কারো শত্রু না। ছাত্ররা যে রাজনৈতিক দলটা করেছে, আমি চাই যে তারা জীবন দিয়েছে, তারা ভুল থাকতে পারে, তারা অনেক কিছু ভুল করছে, স্বীকার করি, কিন্তু তারাও যেন ভালো করে সামনে এগিয়ে যায় সেই চেষ্টাটা সবাই করবে। কিন্তু এইভাবে মানে একজন আরেকজনের পিছনে এরকম করে লাগে যে একটা হাইপ, মানে একটা জিনিস তোলা হচ্ছে যে না নির্বাচনের দরকার নেই। আচ্ছা, মানুষ হচ্ছে একটি রাজনৈতিক প্রাণী, এরিস্টটল বলেছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। আমাদের দেশে কত বছর ধরে ঠিক মতো নির্বাচন হয় না। নির্বাচন তো বাদই দেন, তারপরে রাজনীতিকে ঠিকভাবে আপনি চলতে দেননি। আপনি বলতে পারেন যে বিএনপির এখন অনেক কিছু সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, জামাতের লক্ষ্য করা যাচ্ছে, দোষ দিচ্ছেন, ভালো কথা, কিন্তু কেন হচ্ছে? এনারা তো রাজনীতি করতে পারেননি। সেকেন্ডারি মানে সেকেন্ড লেভেলের, সেকেন্ড টায়ারের নেতৃত্বকে ঠিকমতো বিএনপি তৈরি করতে পারেনি, জামাত তৈরি করতে পারেনি, রাজনৈতিক শূন্যতা তো তৈরি হয়েছে। তা আপনি কি বাংলাদেশকে রাজনীতির বাইরে চালাতে চান? আপনি কি বলতে চান যে তাহলে বাংলাদেশ চলবে, যত ভালো লোক হোক উনি অনির্বাচিত হিসাবে চলবে? কিন্তু যদি এটা নির্বাচনের মাধ্যমে হয়, এমনও তো হতে পারেন যে ডক্টর ইউনূস 5 বছর আরো বেশি থাকবেন। হয়তো দেখা গেল, আমি একটা সিনারিও চিন্তা করছি, যে যারা ক্ষমতা আসলো তারা বললো না স্যারকে আমরা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই, ডক্টর সাহেব মানে বিচারপতি শাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট করা হয়েছিল, তখন তো উনি আরো বেশি সময় থাকবেন। তা আমরা এই জিনিসগুলোকে খেলো করে দিচ্ছি কেন? এই যে জাহিদ ভাই যেটা বললেন যে যেটা না সেটা আমরা বলছি, তা ডক্টর ইউনূসকে ওরা জোর করে রাজনীতির জটিলতার মধ্যে টেনে নিয়ে আসছেন, ওনার ব্যক্তিত্বটাকে সামনে রেখে ওনারা বিক্রি করতে চাচ্ছেন তাকে। বিক্রি করাটা কেন? আর নির্বাচনের বিরোধিতাটা কেন? বাংলাদেশে শেখ হাসিনা বা সরকারের ব্যাপারে যে মানুষ ক্ষিপ্ত হয়েছিল, মূল একটা কারণ যে নির্বাচন ঠিক হচ্ছিল না, এটাই তো কারণ। আর কি ভাতের অধিকারের কথা বলেন, ভোটের অধিকারও একই রকম গুরুত্বপূর্ণ। এখন পৃথিবীর কোন দেশটা, এমনকি এক না মানে আপনার কমিউনিস্ট কান্ট্রিগুলো, তারাও তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে।
আপনি ব্যক্তি পূজা আমরা কেন করব? এক সময় তো ডক্টর ইউনূস থাকবেন না, উনি তো মানুষ, উনি যখন থাকবেন না তাইলে কি তখন আর বাংলাদেশ চলবেন না? জেনারেল জিয়াউর রহমান আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, তারপরে তো বাংলাদেশকে বিএনপিকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বেগম জিয়াকে আসতে হয়েছে, অন্য নেতৃত্ব তৈরি হয়েছে, এভাবে তো এগিয়ে যায়। তার না মানে জিয়াউর রহমান মারা গেছেন বলে বিএনপি শেষ হয়ে যাবে? মানে ডক্টর ইউনূস তাহলে যদি যখন থাকবেন না তখন বাংলাদেশ শেষ হয়ে যাবে? ওনাদের কথাটা হচ্ছে এইরকম। জি জুয়েল সাকিব, আপনার এই যে সরকার আরো থাকুক, নির্বাচন তো আপনারা চাইছেন। দেখুন, যারা মানে এখন ডক্টর ইউনূস সরকারকে আরো দীর্ঘমেয়াদে দেখতে চাইছেন, তাদের তো মত প্রকাশের স্বাধীনতা তো আছে, প্রত্যেকের পছন্দ অপছন্দ আছে, এবং সেটাকে আমি অসম্মান করব না, মানুষ দেখতে চাইছে। কিন্তু একটা জিনিসের মানে পদ্ধতিগত জায়গাটা কি, সেই প্রশ্নটা তো মানে তোলা দরকার। প্রথম যে প্রশ্নটা ইতিমধ্যে আলোচিত হয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস নিজে কি চাচ্ছেন, তার সরকার কি চাইছে। যদিও ডক্টর জাহিদুর রহমান বললেন যে অনেকগুলো ইঙ্গিত মানে অনেকেই দেখতে পাচ্ছেন যে সরকারের দিক থেকেও বোধহয় এই ধরনের ধারণাকে নানাভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে হেড অফ দি গভর্নমেন্ট, তিনি তার নিজের সাক্ষাৎকারে এবং সর্বশেষ জাতির উদ্যোগের ভাষণের মধ্যে পরিষ্কার করে বলেছেন ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যেই তারা নির্বাচন আয়োজন করতে তাদের পরিকল্পনা, এবং সেটাই মানে তারা এখন পর্যন্ত ওই রোড ম্যাপেই আছেন। হয়তো রোড ম্যাপকে রাজনৈতিক দলগুলো আরও সুনির্দিষ্ট করে চাইছে, কিন্তু একটা রোড ম্যাপ কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। এবং ওইটার দিক থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক তার মানে যে একটা ব্যক্তিত্ব হিসেবে আছেন, তার নিজের সারা জীবনের যে ক্যারিয়ার, এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে তিনি দায়িত্ব নিয়েছেন, একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণে তিনি সাফল্য সাথে সেটা সম্পন্ন করলেন, এটা খুব জরুরি। এই দৃষ্টান্তটাও বাংলাদেশে খুব জরুরি। এখন পদ্ধতির প্রশ্ন আবারও আসে, যে আমরা সব মানে রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, শিক্ষার্থীরা তো বটেই, সকলে মিলেই একটা এই সরকারকে সমর্থন দিয়ে সরকার গঠিত হয়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এইটা হচ্ছে একটা মানে সমষ্টিগত সিদ্ধান্তের প্রশ্ন। সরকার যদিও একটা লিগ্যাল বৈধতা নিয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেটা তো আছেই, কিন্তু এই যে জনগণের দিক থেকে তার যে বৈধতা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এখন টেনিয়ার কতটুকু হবে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে, এবং গভর্নমেন্টের সাথে বিভিন্ন রাজনৈতিক পক্ষ, জনগণের প্রতিনিধি, বিভিন্ন পক্ষ কিন্তু এটাই জানতে চাচ্ছে যে আপনার নির্বাচন কবে, মানে টেনিয়ারটা কবে, সেটা সুনির্দিষ্ট করার জন্য। তাহলে টেনিয়ার বিষয়ের সিদ্ধান্তটা কিভাবে হতে পারে? গভর্নমেন্ট একা একা সিদ্ধান্ত নিতে পারে তাদের নিজেদের টেনিয়ার কি হবে? সেই সিদ্ধান্ত নিতে হলে তাকে কিন্তু এই কালেকটিভ একটা ডিসিশনের মধ্যে আসতে হবে, সকলের সম্মতির ভিত্তিতেই তাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কাজে এটা এককভাবে আসলে কারো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আর দ্বিতীয় বিষয়টা মোটামুটি আমি একটা জায়গায় একমত, যে একজন মানুষ যত দক্ষ শাসক প্রশাসক হোক, তিনি যত ভালো নেতৃত্ব হন এবং যতটাই সৎ কিংবা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হন, ব্যক্তি নির্ভর আসলে একটা শাসন ব্যবস্থা তো আমাদেরকে কোনো স্থায়ী কোনো সমাধান দেবে না। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে জবাবদিহিতা থাকবে। এখন জবাবদিহিতার জায়গাটাতে মানে ধরেন আমি তুলনা করছি না, কিন্তু কোনো একটা পক্ষ তো শেখ হাসিনার জন্য এই ধরনের কথা বলতো যে তিনিও আজীবন থাকবেন। আমরা ভালো শাসক, কিন্তু কোনো ব্যবস্থা নাই, তিনি থেকে গেলেন, তিনি 5 বছর থাকলেন, 10 বছরই থাকলেন, কিন্তু এর তো একটা শেষ আছে। তারপরে কি হবে? তারপরে কি এই আয়োজনই তো আবার নির্বাচন হবে? এখন তারা কি তখন মানে আরেকজন ভালো মানুষ খুঁজে নেবেন, নাকি আবার নির্বাচনের মধ্যেই যাবেন? যদি নির্বাচনের মধ্যেই যান, এবং এখন ঠিক মানে নির্বাচিত সরকার আসলে ঠিকঠাক মতো পারবে না, ফলে ওনাদের দরকার আছে, আসলে এটা কোনো স্থায়ী ব্যবস্থা না। এটা যদি নির্বাচিত ব্যবস্থা আমরা গড়ে না তুলি, তাহলে যখন 5 বছর পরে গেলেও আসলে পরিস্থিতিটা একই রকমই থেকে যাবে। মানে যে কারণে এখন আমরা নির্বাচন পেছাতে বলছি, তখনও সেই কারণে একই কারণে নির্বাচন পেছাতে কথা বলা হবে। কাজেই আমাদের মূল মনোযোগ দেওয়া দরকার যে আমরা আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারছি কিনা, সেইটার ব্যাপারে সংস্কারটা খুব জরুরি।
সংস্কার এবং নির্বাচন কোনো পরস্পর বিরোধী ব্যাপার নয়, এটা একসাথে চলবে এবং এটা পরস্পর মানে খুবই সম্পর্কিত ব্যাপার। নির্বাচনের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, আবার সংস্কারকে আপনি চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে, পার্লামেন্ট লাগবে, সেখানে আপনাকে রাটিফাই করতে হবে। কাজেই আমাদের দেখা দরকার যে রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে ঐক্যমত্যে আসছে। হ্যাঁ, কিছু বিষয়ে ঐক্যমত্য অলরেডি হয়ে গেছে, অনেকগুলো বিষয়ে আংশিক ঐক্যমত্য, অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে। আমরা আরও একটু আলাপ আলোচনা করি, 3 মাস সময় তো নিয়েছেন ঐক্যমত্য কমিশন। তাহলে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো হচ্ছে আমাদের জাতীয় সনদ। এটার একটা অর্ডিন্যান্স জারি হতে পারে যে এই জাতীয় সনদ আগামী সংসদে যারাই আসবেন তারা এটা বাস্তবায়ন করবেন। এখন এই জাতীয় সনদের মধ্যে একটা অংশ আছে কিন্তু অনেকগুলো নির্বাহী আদেশেই করা যায়, যেমন জনপ্রশাসনগত, আইনশৃঙ্খলাগত, আপনার বিচার ব্যবস্থা ইত্যাদি। কিন্তু যেটা সাংবিধানিক পরিবর্তন সেটা আপনি পার্লামেন্ট লাগবে। ফলে আগামী এই জাতীয় সনদ বিষয়ে অর্ডিন্যান্সটা এরকম হতে পারে যে আগামী সংসদ এই সাংবিধানিক সংস্কারটা করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কিভাবে এই মৌলিক সংস্কারটা করা যায় সেই বিষয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হয় কিনা সেটা আমাদের দিক থেকে আমাদের দল গণসংহতি আন্দোলন মানে আমরা প্রস্তাব রেখেছি। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি যদি এই মৌলিক সংস্কারে না যান তাহলে আবার ওই ভবিষ্যতে একটা থাকবে যে আপনার অষ্টাদশ সংশোধনী হলো, আদালত কোনো এক সময় এসে বলে দিল যে এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ফলে গণপরিষদ কেন হয়? গণপরিষদ হয় একটা পার্লামেন্ট গঠন হয় গণপরিষদ হিসেবে, যেখানে সংবিধান লেখার, নতুন করে লেখার জনগণ ম্যান্ডেট দেয়। তো এখন যেহেতু আমরা সংস্কার করতে চাইছি, ফলে আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেখানে এই সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার জন্য জনগণ এই সংসদকে ম্যান্ডেট দিবে। যেই সংস্কারকৃত সংবিধানটি ভবিষ্যতে আদালত আর এটাকে চ্যালেঞ্জ করার বিষয় থাকবে না, বরং আদালত একে সুরক্ষা দিবে, ডিফেন্ড করবে। সেই জায়গা থেকে আমাদের এই সব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আমরা ঐক্যমত্য জায়গায় আসতে পারি, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা হবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক অবদান হবে এই উত্তরণটাকে সম্পন্ন করতে, এই ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে, যেটা তিনি করছেন। এর মধ্যে যতটুকু বাংলাদেশের ডিরেকশন সেট করা যায়, বিভিন্ন জায়গায় মানে উন্নতি বলেন, বিভিন্ন জায়গায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা বলেন, সেই কাজগুলো সিগনেচার ওয়ার্ক, বেঞ্চমার্ক, এগুলো তৈরি করা দরকার, যাতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারগুলোর উপর একটা চাপ থাকে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে অনেকগুলো বিষয় পরিবর্তন করা সম্ভব। সেই জায়গাটায় মনোযোগ দেওয়া দরকার। দীর্ঘস্থায়ীভাবে এই ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারটি মানে যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয় তাহলে তো আসলে এখানে একটা সংঘাতের জায়গাটা সৃষ্টি হবে। ফলে আমাদের চিন্তা করা দরকার যে জনগণ কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। এখন অনেকেই বলছেন যে আমরা জনগণই তো চাইছি, কিন্তু জনগণ চাওয়ার ব্যাপারটি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার কমেন্ট, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রশ্নবিদ্ধ হবে। জনগণ চাওয়ার প্রশ্ন যদি গুরুত্বপূর্ণ করেন, নির্বাচনই সবচেয়ে ভালো পদ্ধতি যেখানে জনগণের চাওয়ার প্রকাশ ঘটে। শামসুল মাদুদ, এই যে জনগণের চাওয়ার প্রশ্নে নির্বাচনে গুরুত্বপূর্ণ, আপনার নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে 16 এপ্রিল প্রথম উপদেষ্টার সাথে বিএনপি, মানে প্রশ্ন ঠিক এরকম দাঁড়াচ্ছে, দিন শেষে কি মনে হচ্ছে কি না তাহলে নির্বাচনের দাবিতে বিএনপি বলি রাজনৈতিক দলগুলোকে আবার দিন শেষে রাজপথে নামতে হতে পারে কিনা? আমরা তো রাজপথেই আছি, সমস্ত রাজনৈতিক দলকে রাজপথে আছে। তখনই তারা রাজপথ ছেড়ে ঘরে যাবে যখন একটি পিপুলস গভর্নমেন্ট, জনগণের সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে। তার আগ পর্যন্ত সে ঘরের মধ্যে থাকলেও সে রাজপথেই আছে, কারণ সে তার অধিকার পরিপূর্ণভাবে পায় নাই। সেই জন্য আমার কাছে মনে হয় দিন শেষে না, 16 বছর ধরে এদেশের মানুষ একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় লড়াই করে যাচ্ছে। গুম হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, নির্যাতন ভোগ করেছে, 60 লক্ষ আসামি হয়েছে, 2.5 লক্ষ মামলা হয়েছে। এসব কিসের জন্যে? একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে তারা একটি নির্বাচিত সরকার প্রত্যাশায় এগুলো হয়েছে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এগুলো সংগঠিত করেছে। এই সুদীর্ঘ লড়াইয়ের পর একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। যদি ভালো নির্বাচন হতো, জালিয়াতিপূর্ণ নির্বাচন না হতো, তাহলে গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতো না, গণঅভ্যুত্থানও হতো না। আর এক দফা তো আরও 3 বছর আগে দেশের রাজনৈতিক দলগুলো উত্থাপন করেছে, এবং শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই একটি ভালো নির্বাচন করা সম্ভব হবে, এটাও তারা বলেছে।
সেই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দল ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অবস্থার প্রেক্ষিতে ভিন্নভাবে চিন্তা করে বর্তমান সরকারকে সর্বসম্মতভাবে সমর্থন জানাচ্ছে। আপনারা কি আশাবাদী কিনা দিন শেষে ঐক্যমত্য প্রতিষ্ঠা সম্ভব হবে, ঐক্যমত্য হলে সেটা বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হবে? ঐক্যমত্য সব রাজনৈতিক দল একমত নির্বাচনের ব্যাপার, কেউ একটু আগে কেউ একটু পিছে, এটা আমার কাছে মনে হয়েছে এটা খুব বড় বাধা না। বাধা কিছু কিছু স্বার্থনৈতিক গোষ্ঠী মহল, এটা সবসময় ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও এটা থাকবে, যারা তাদের গোষ্ঠী স্বার্থে গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এটা হাসিনাকে যেমন বিপদগামী করেছে, সেও তো গণতন্ত্র ফেনা উঠাই ফেলতো। তো আমার তো মনে হয় না এত বড় গণতন্ত্র উচ্চারণ অন্য রাজনৈতিক দল করছে কিনা সন্দেহ। কিন্তু সেই মহিলা যে মানে ক্ষমতা পাওয়ার পরে সে হয়তো কোথায়, আমি দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়া, সত্য মিথ্যা জানি না, যে আমি অ্যাবসলিউট পাওয়ার চাই, আমি উন্নয়ন করতে চাই, আর অন্য কিছু মানে এই যে কথাটা, তার উচ্চারণটা, এইটাও কোনো না কোনো গোষ্ঠী তাকে এই মাথাগুলো ঢুকেছে। আজকে যেমন ঢুকাচ্ছে আপনাকে 5 বছরই চাই, মানে এই ধরনের কিছু গোষ্ঠী আছে না। হাসিনা ছাড়া 41 না 41 সাল ওর মাথা মধ্যে ঢুকাইছিল, এছাড়া কিছু না। সে দেখছে চারিধারে যে কোনো কারণে যদি সেদিন হেলিকপ্টার না ওঠানো যেত তাহলে ওকে গুলি করে মারতো না মানুষ, আমার ধারণা ছিঁড়ে ফেলতো। মানে মানুষের যে ক্ষোভ, মানুষের যে ঘৃণা, মানে এই দেশে যারা ছিল বা দেখেছে, আমার মনে এত ঘৃণা কোনো মানুষের প্রতি ছিল। জি, অনুষ্ঠান একেবারে শেষে 4 জন কাছ থেকে মন্তব্য শুনে শেষ করব। আপনার মন্তব্য দিয়ে যদি বলি যে নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু বাধা, এখান থেকে বড় কোনো সংঘাতের শঙ্কা কি থেকে যায়? আমি মনে করি না খুব সংঘাতের কিছু আছে। প্রতিটা রাজনৈতিক তার কৌশলগত কর্মসূচি, ভাবনা, চিন্তা দিয়ে তার চিন্তাকে প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি বর্তমানে মানুষের একটি সরকার, জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত, এই ভাবনা থেকেই নির্বাচনের কথা বলছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, একেবারে ছোট্ট করে যে কিছু কিছু বাধা, এখান থেকে আবার কোনো অস্থিরতা? আমি একটা জিনিস আশা করতে চাই, আমি নাম বলছি না, মোটামুটি পরিচিত একজন মানুষ, তিনি ডক্টর ইউনূসের সরাসরি স্টুডেন্ট ছিলেন চিটাগং ইউনিভার্সিটিতে। তিনি একটা কথাই বলেছেন, আমি আশা করি সেটাই হবে, যে তার যে সুনাম, মানে ডক্টর ইউনূস তো বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসলে ওনার নতুন কিছু যোগ হয় না, উনি গ্লোবালি যে স্ট্রেচারের মানুষ ছিলেন, উনি ওনার এই সুনামের ঝুঁকি নেবেন না। উনি ওনার জীবন থেকে পাওয়ার আসলে আর কিছু নাই, উনি আমাদেরকে রক্ষা করেছেন বরং এই দায়িত্ব নিয়ে আমরা কৃতার্থ হয়েছি। সো আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা ওনার যে প্রতিজ্ঞা, উনি যেভাবে বলেছেন সেভাবে করে যাবেন বলে আমি আশা রাখতে চাই। জি, আবু রুশদি, যে গণতান্ত্রিক উত্তরণের পথটা ডাক্তার জাহিদুর রহমান ডক্টর ইউনূস বর্তমানে এই একটা ক্রিটিক্যাল সময় যখন দায়িত্ব নিয়েছেন, তারপর থেকে আমাদের গার্জিয়ান হিসেবে, মুরব্বী হিসাবে উনি আছেন। আমরা চাই না কেউ কেউ তার ব্যক্তির স্বার্থে, ইউটিউবিয়ান চিন্তা থেকে তাকে রাজনীতিতে নামিয়ে নিয়ে আসুক, তাকে ছোট করুক। তার সম্মানটা যেন থাকে। এবং উনি আমাদের এই যে দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্বটা, যেটা দুদুভাই বললেন যে সময় একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদেরকে গণতন্ত্রের উত্তরণে উনি আমাদেরকে পথ দেখাবেন, সেটাই আমরা কামনা করি। জি, জুনায়েদ স্যার, কি যে একবার এই যে আমরা 10 এপ্রিল পার করলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল। আসলে সত্যিকার অর্থে এই দিনই বাংলাদেশের রিপাবলিক ডে, এটাই কিন্তু রিপাবলিক ডে হিসেবে ঘোষণা করা দরকার ছিল। রাজনৈতিক সংকীর্ণতা থেকেই সম্ভবত এটা করা হয়নি। সামনে সুযোগ আছে, এই রিপাবলিক ডে একটা দেশের থাকা দরকার। সেই রিপাবলিক ডের যে প্রতিশ্রুতি ছিল যে এই দেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে প্রতিটি নাগরিকের জন্য, সেটা আবার এই 54 বছর পরে এত বিরাট রক্ত দিয়ে আত্মত্যাগ করে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা যে সম্ভাবনা সৃষ্টি করেছে, রাজনৈতিক দলগুলো আমরা সম্মিলিতভাবে সেই জায়গাটাতে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ওই নাগরিক জায়গাটা প্রতিষ্ঠা করতে পারবো। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঐতিহাসিক উত্তরণ পর্বে একটা নেতৃত্বমূলক ভূমিকা রাখবেন। সেটা তার নিজের জন্য যেমন বাংলাদেশের জন্য একটা বড় আকারের কৃতিত্বপূর্ণ জায়গা। স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।